ইমেজিং প্রজেকশন ইমেজিং দেখেছি আর কি। তো আজকে আমরা সিটি স্ক্যান সম্পর্কে একটু ধারণা নেওয়ার জন্য এই ছবিটা দিয়েছি বোঝার জন্য যে আসলে সিটি স্ক্যান ওই এক্স-রের মতোই। এখানে দেখো সবচেয়ে উপরের যে বায়ের ছবিটা, এটা দেখাচ্ছে একটা সোর্স, মানে এটা এক্স-রে সোর্স, ঠিক উল্টা পাশে আরেকটা ডিটেক্টর। তার মানে এক্স-রে সোর্স থেকে এক্স-রে বের হয়ে ডিটেক্টরে কালেক্ট হবে। এইভাবে ডিটেক্টর এবং সোর্স পুরো এই মাথা ঘুরে 360 ডিগ্রি ঘুরে আসলে তাহলে অবজেক্টের বা সাবজেক্ট ওরা লিখেছে, সাবজেক্টের সব অ্যাঙ্গেল থেকে ডাটা কমপ্লিট হয়ে গেল। তাহলে এই ডাটা থেকে আমরা তার ক্রস সেকশনাল ইমেজ তৈরি করব। এটা ছিল ফার্স্ট জেনারেশন সিটি। ওকে, সেকেন্ড জেনারেশন সিটিটা ডাইনে দেখো, উপরে ডাইনেরটা। এখানে কি আছে, এখানে ফার্স্ট জেনারেশনের প্রিন্সিপালি ব্যবহার করে কিন্তু ফ্যান বিম মানে এক্সপান্ডেড বিম। তুমি খেয়াল করো, আগেরটা ছিল স্ট্রেইট বরাবর, এখানে দেখো সোর্স থেকে যে বিমটা বেরিয়ে যাচ্ছে সেটা কিন্তু এক্সপান্ডেড বিম। তার মানে ওই একই এক্স-রে আরো বেশি এরিয়া কভার করছে। তাহলে আমার অ্যাঙ্গেল আগের থেকে কম লাগছে, মানে আমি নাম্বার অফ অ্যাঙ্গেল, আগেরটা যদি আমি ধরো 1 ডিগ্রি করে বলি, এখন আমার 1 ডিগ্রি যাওয়া দরকার নেই, কারণ আমি একবার প্রজেকশনেই অনেকখানি অ্যাঙ্গেল কভার করলাম। তাহলে আমার এক্সপোজার কমে গেল না? এটা হলো সেকেন্ড জেনারেশন অ্যাডভান্টেজটা। ওকে, থার্ড জেনারেশনে দেখো, থার্ড জেনারেশন scanners are significantly improved over the earlier two generations of সিটি জিওমেট্রি। এটা হচ্ছে তার মানে জিওমেট্রি মানে কিভাবে সে কানেক্টেড থাকে। 3G third generation scanners employ a bank of detectors long enough to cover the entire field of view of the wider beam. তাহলে তুমি ওই নিচের দিকের বায়ের ছবিটা দেখো, যে আমরা এখানে কি দেখতে পাচ্ছি যে এক্স-রে সোর্স থেকে একটা ওয়াইডার বিম বের হলো, ওই বিম কিন্তু পুরো সাবজেক্টটাই কভার করে ফেলেছে। তাহলে এবার যদি আমার সোর্স ঘুরতে থাকে, তাহলে আমরা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে টোটাল প্রজেকশন আমরা পাচ্ছি। ঠিক আছে, এখানেও কিন্তু তুমি দেখো ওই আমার সোর্স এবং ডিটেক্টর বিভিন্ন অ্যাঙ্গেলে ঘুরতে হবে, নিচের বাম দিকের ছবিটা, তাই না? যদিও সোর্স থেকে বেরিয়ে পুরো কভার করেছে, তাহলে সব অ্যাঙ্গেল থেকে নিতে হলে অ্যাঙ্গেল কভার করতে হবে, তবে আগের চেয়ে অনেক কম হলো। তবুও সোর্স এবং ডিটেক্টর দুইটাকে মুভ করতে হবে। ফোর্থ জেনারেশন ডাইনেটটাতে দেখো ডিটেক্টর গুলো রিং এর মধ্যে আছে, একটা রিং টাইপ দিয়ে ডিটেক্টর গুলো, মানে এখানে প্রায় 500 থেকে 1000 রিং ডিটেক্টর থাকে রিং এর মধ্যে। তার মানে কি, এখন কি দাঁড়ালো, যে আমার ডিটেক্টরকে আর মুভ করতে হবে না, ডিটেক্টর একদম ফিক্সড হয়ে আছে। যত সাবজেক্টই ভিতরে দেই না কেন, ডিটেক্টর ইজ ফিক্সড, শুধু সোর্সটা মুভ করে টোটাল অ্যাঙ্গেল, সব অ্যাঙ্গেলটা কভার করে ফেলবে। তাহলে এখানে আনসার্টেনিটি আরো কমে গেল। এটা হলো ফোর্থ জেনারেশন। ঠিক আছে, তাহলে আমরা প্রত্যেক জেনারেশন, আর ফিফথ জেনারেশনে হচ্ছে ইলেকট্রন বিম, একটা স্ক্যানার, এখানে কোনো মেকানিক্যাল মোশনই থাকে না, বিম আর কন্ট্রোল ইলেকট্রোম্যাগনেটিক্যালি। এই যে ইলেকট্রন বিম, যেমন আমরা এখানে সোর্স দিয়েছি, সোর্সটা আস্তে আস্তে মুভ করে বিভিন্ন অ্যাঙ্গেলে, ডিটেক্টর মুভ করে না, কারণ ডিটেক্টর তো পুরো স্পেসটা ধরে ডিটেক্টর ফিক্সড করা আছে রিং শেপ। আর ফিফথ জেনারেশনে এসে বললো যে না, কারণ মেকানিক্যাল মুভ করলে তো একটু এরর হয়, ধরো আমরা যদি 2 ডিগ্রিও মুভ করি, প্রকৃতপক্ষে দেখা গেল 2 ডিগ্রি না, হয়তো 1.99 হয়েছে, কোথাও 2.01 হয়েছে, এটা একটা এরর। তো এখানে ছবিটা নাই, ফিফথ জেনারেশনের ছবি লাগে না। তার মানে ওখানে ডিটেক্টর কোনো মুভমেন্ট নাই, সোর্সেরও কোনো মুভমেন্ট নাই, সোর্সটা ইলেকট্রনিক্যালিকে এক মাথা থেকে ঘুরে আরেক মাথা নিয়ে নেওয়া হয়েছে। আর এখানে দেখানো হচ্ছে যে সোর্সটা অ্যাঙ্গেল অনুসারে মুভ করছে। তাহলে যত মেকানিক্যাল মুভমেন্ট কম হবে, তত এরর কম হবে, ডাটা কালেকশন হবে। এইভাবে আমাদের ফোর্থ বা ফিফথ জেনারেশন সিটি স্ক্যান গুলো কাজ করে। আর এটা হলো আমরা আগে বলেছি ক্রস সেকশনাল ইমেজ, একটা ক্রস সেকশনাল ইমেজ পাওয়া যাবে। আর আমরা যদি 3D ইমেজ চাই, তাহলে এরকম
আরো ক্রস সেকশন পেতে হবে। তুমি যদি চিন্তা করো, একটা 3D ইমেজ, তাহলে একটা ক্রস সেকশনের উপর আরেকটা ক্রস সেকশন, তার উপর আরেকটা ক্রস সেকশন, তার উপর আরেকটা ক্রস সেকশন, তার উপর আরেকটা ক্রস সেকশন যদি রাখো, তাহলে 3D ইমেজ হয়ে গেল। তাহলে ওইখানে ওই তোমার হিউম্যান বডি মুভ করানো হয় আর কি। দেখো যে মানুষ আস্তে আস্তে ভিতরের দিকে মেশিন দিয়ে নিয়ে যায়। তার মানে তার একটা সেকশন যখন একটা ক্রস সেকশন কমপ্লিট হয়ে গেল, তারপরে তার একটু মুভ করলো, আরেকটা ক্রস সেকশন, আরেকটু মুভ করলো, আরেকটা ক্রস। ওইটা হলো যেখানে অবজেক্ট অর্থাৎ মানুষটা শুয়ে রাখা হয় সেটা মুভ করে, কিন্তু এক্সরে সোর্স আর ডিটেক্টর মুভ করে না, তাহলে এরর কম হয়। তাহলে এইভাবে আমরা ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড, ফোর্থ এবং ফিফথ জেনারেশন সিটি স্ক্যানগুলোর কিভাবে কাজ করে এবং সুবিধাগুলো কি সেটা আমরা জানতে পারলাম। ওকে, তাহলে ফার্স্ট জেনারেশন হলো যে সোর্স এবং ডিটেক্টর একটা লাইন বরাবর থাকে এবং এটা পুরো ঘুরে আসে, সোর্স এবং ডিটেক্টর দুটোই মুভ করে। সেকেন্ড জেনারেশনে দেখলাম যে সোর্স থেকে স্লাইটলি ওয়াইডার বিম তৈরি হয়, তাহলে ডিটেক্টরের সংখ্যাও একটা না অনেক কটা আছে। উপরে ডান দিকের ছবিটা, তাহলে আমার অবজেক্টের কিছুটা অংশ আগের থেকে বেশি অংশ সে কভার করলো, তাহলে আমার নাম্বার অফ এক্সপোজার কমে যাবে, কারণ আমার রোটেশনটা কমায় মানে 360 ডিগ্রি রোটেট করবে, কিন্তু অ্যাঙ্গেলটা আমার আগের মতো 1 ডিগ্রি হবে না। আমি যদি এভাবে চিন্তা করি, আগেরটা যদি 1 ডিগ্রি করে মুভ করে, তাহলে 360টা এক্সপোজার দিতে হবে। এখন যদি আমার যেহেতু বেশি জায়গা এসে নিচ্ছে, তাহলে আমি 5 ডিগ্রি করে যদি মুভ করি, তাহলে 360/5 এতটা এক্সপোজার লাগবে। আর পরেরটাতে দেখো থার্ড জেনারেশনে, সেখানে এক এক্সপোজার দিয়ে সব অ্যাঙ্গেল পুরো অবজেক্টের এরিয়াটাই কভার করেছে, তাহলে এখানে আমার আর বেশি এক্সপোজার লাগবে না, কয়েকটা এক্সপোজার নিলেই কমপ্লিট হবে। আর ফিফথ জেনারেশনের মধ্যে আমার ডিটেক্টরও ফিক্সড, সরি ফোর্থ জেনারেশনের মধ্যে ডিটেক্টরও ফিক্সড, শুধু ঘুরবে সোর্সটা, এক্সরে সোর্সটা। তাহলে আমার দুইটা মুভমেন্ট থেকে একটা মুভমেন্ট কমে গেল, তাহলে মুভমেন্টের জন্য যে এররটা হবে সেটা কমে গেল। আর ফিফথ জেনারেশনের মধ্যে যে ডিটেক্টর তো ফিক্সড বটেই, ইভেন দি সোর্স ওটা আবার রোটেট করে না, ওটা ইলেকট্রোম্যাগনেটিক্যালি ওকে স্টিয়ারিং করা হয়, তাহলে তার এরর অনেক কমে আসে। এর পরের পেজটাতে এটাতে আমরা কি দেখছি, প্রজেকশন ফ্রম দি রেল, আর উপরের দিকে নাও, ওই ছবিটা লাগবে, এই পেজের উপরের দিকে দাও, এটা না পরের পেজে, আর আসলে নিচে তো একটা, যাও যাও, হ্যাঁ আরো যাও, আরো যাও, আরো যাও, হ্যাঁ এই ছবিটা আর কি। তো এটাকে বলে রেডন ট্রান্সফর্ম বলে। রেডন ট্রান্সফর্মটা কিছু না, এটা অনেক আগে ম্যাথমেটিক্যালি বের করা হয়েছে, এটা আমরা সিটি স্ক্যানে অ্যাপ্লিকেশনটা করেছি। ওকে, এটা হলো যে আসলে যে একটা লাইন ইন্টিগ্রাল করলে তার ওই লাইন বরাবর লাইন ইন্টিগ্রাল করলে তার প্রজেকশন ভ্যালুটা কত হবে, এই ট্রান্সফর্মটাকে রেডন ট্রান্সফর্ম, লাইন ইন্টিগ্রাল। তাহলে তুমি যদি খেয়াল করো, ওখানে দেখো একটা এক্স ওয়াই কোঅর্ডিনেট আছে, তার ডান দিকে একটা লাইন দেওয়া আছে, এটা একটা কোনো ফাংশন যদি হয় এই লাইন বরাবর থাকে, তাহলে এই লাইন বরাবর যদি আমরা ইন্টিগ্রেট করি, তাহলে তার যে প্রজেকশনে পাওয়া যাবে সেটা এক্স ওয়াই কোঅর্ডিনেটের সাথে কিভাবে মিল হবে, এটা রেডন ট্রান্সফর্ম থেকে বোঝা যায়। এখানে খেয়াল করো যে যে লাইনটা আঁকা আছে সেটা ওই এক্স ওয়াই কোঅর্ডিনেটের সেন্টার থেকে রো ডিস্টেন্সে আছে, এবং ওই রো ডিস্টেন্সটা কিন্তু প্যারালাল, সরি পারপেন্ডিকুলার। তুমি সেন্টার থেকে একটা পারপেন্ডিকুলার যদি ড্র করো ওই লাইনটার উপর, এই ডিস্টেন্সটা হলো রো, আর ওই এক্স কোঅর্ডিনেটের সাথে অ্যাঙ্গেলটা হলো থিটা, ঠিক আছে, দেখা যাচ্ছে রো থিটা। তাহলে এইভাবে আমরা বিভিন্ন রো নিতে পারি, বিভিন্ন থিটা নিয়ে কমপ্লিট একটা জিনিস তৈরি করতে পারি। তাহলে এটার যে ইন্টিগ্রেশন, এটাকে বলে তোমার রেডন ট্রান্সফর্ম। এটা হচ্ছে ফান্ডামেন্টালি ইউজ করা হয়, এটা হলো ওয়ান ডাইমেনশনাল, এই প্রিন্সিপালটাই 2 ডাইমেনশনাল ইউজ করে সিটি স্ক্যান তৈরি করেছে। এবার পরের পেজটাতে যাও, হ্যাঁ
এই ছবিতে তুমি যদি দেখো তাহলে তুমি দেখতে পাবে যে একটা 2D অবজেক্ট দিয়েছে, এটা মানুষের ছবি দিয়েছে। আগের মতোই XY কোঅর্ডিনেট আছে, ঠিক আছে? আর আমরা যে এক্স-রের ট্রান্সফর্ম করব, রেডন ট্রান্সফর্ম করব, সেটা ওই যে উপরের দিকে হলো ডিটেক্টর, নিচের দিকে হলো নিচের লাইনটা একটা সোর্স বোঝায়, যে ধর এক্স-রে সোর্স, আর উপরের লাইনটা ডিটেক্টর। তাহলে সোর্স থেকে এই জন্য বলে প্যারালাল বিম, সোর্স থেকে প্যারালাল, এক্স-রে তো প্যারালালি যাচ্ছে, প্যারালাল বিম আমার ডিটেক্টরে কানেক্ট হচ্ছে। কিন্তু সোর্সটা যেহেতু XY কোঅর্ডিনেটের সাথে অ্যালাইন না, ঠিক আছে? তাহলে আমরা যে রেডন ট্রান্সফর্মারটা করব, তাহলে ওটা রেডন ট্রান্সফর্মার প্রিন্সিপালটা ইউজ করতে হবে, যেটা আমরা আগে দেখেছি যে XY কোঅর্ডিনেটের সাথে যে লাইনটা ছিল সেই লাইনটা পারপেন্ডিকুলার ছিল না, একটা অ্যাঙ্গেল থিটাতে ছিল। এখানেও এরকমই ভাবে দেখিয়েছে, একটা XY কোঅর্ডিনেট, ঠিক আছে, তার সাথে আরেকটা কোঅর্ডিনেট এক্স প্রাইম ওয়াই প্রাইম এনে আনা হয়েছে, কেমন? তাহলে এক্স প্রাইম ওয়াই প্রাইম হচ্ছে এক্স ওয়াই কোঅর্ডিনেটের সাথে থিটা অ্যাঙ্গেলে আছে, আর এক্স প্রাইম ওয়াই প্রাইম কোঅর্ডিনেটের সাথে যে বিম গুলো যাচ্ছে এরা হচ্ছে, তুমি দেখো, প্যারালাল বিম। একটু ভালো করে খেয়াল করে দেখলে বাবা, এক্স প্রাইম ওয়াই প্রাইম যে কোঅর্ডিনেট, সেখানে যে আমার নিচের দিকটায়, এক্স এর নিচের দিকটা, এগুলো হচ্ছে আমার চিন্তা করা হয় সোর্স, আর উপরের দিকে ডিটেক্টর, যেখান থেকে এক্স রে বের হয়ে ওইখানে এক্স রে কালেক্টেড হচ্ছে অ্যালং দ্য লাইন অফ ইন্টিগ্রেশন, এবং প্রত্যেকটাই প্যারালাল লাইন হিসেবে চিন্তা করা হচ্ছে। তাহলে সেখানে এক্স প্রাইমের সাথে পারপেন্ডিকুলার হচ্ছে বিমটা, অথবা ওয়াই প্রাইমের সাথে প্যারালাল হচ্ছে বিমটা, ঠিক আছে? তাহলে এখন আমি রেডন ট্রান্সফর্ম অ্যাপ্লাই করতে পারি। তাহলে আমরা একটা লাইন বরাবর এখানে একটা যে কোনো একটা দিয়েছি, একটা লাইনকে আমরা যদি চিন্তা করি এনি লাইন, দেখো ক্যাপিটাল এল ব্র্যাকেটে রো জে থিটাকে, এটাতে কি বোঝায়, যে আমি যদি একটা লাইন নেই, যে লাইনটা এক্স ওয়াই কোঅর্ডিনেটের সেন্টার থেকে রো দূরত্বে আছে, আর এক্স ওয়াই কোঅর্ডিনেটের সাথে ওই লাইনটা থিটা অ্যাঙ্গেল তৈরি করেছে, ওই আগের রেডন ট্রান্সফর্মার মতো আগে যেটা। যেহেতু অনেকগুলো লাইন আছে এই জন্য জে কে দিছে, মানে তুমি যদি পুরো ইমেজটা নিতে চাও তাহলে অনেকগুলো লাইন তৈরি হবে, ঠিক আছে না? তাহলে একটা থিটা অ্যাঙ্গেলের জন্য, থিটা ধরো একটা 10 ডিগ্রি অ্যাঙ্গেলের জন্য, তাহলে অনেকগুলো আমার প্রজেকশন লাইন হবে। এবার আমি সোর্সটাকে যদি ঘুরে ধরো একটু উপরের দিকে নিয়ে যাই, তাহলে একটা যুক্তির কথা 10 ডিগ্রি যদি চেঞ্জ করি, ঠিক আছে, তাহলে আবার নতুন আরেক সেট অফ প্যারালাল বিম তৈরি হবে, ঠিক আছে? তাহলে আমরা পুরো প্রজেকশনটা যদি নিতে যাই, তাহলে আমার দুটো জিনিসই চেঞ্জ হবে। একটা হলো ফর গিভেন অ্যাঙ্গেল থিটা আমার অনেকগুলো বিম প্যারালাল বিম হবে, আবার যেই না আমি অ্যাঙ্গেল একটু চেঞ্জ করলাম, নতুন অ্যাঙ্গেলে গেলাম, আরেক সেট অফ প্যারালাল বিম তৈরি হবে, আরেকটা অ্যাঙ্গেল নিলাম, আরেক সেট অফ প্যারালাল বিম তৈরি হবে। সেজন্য এখানে লিখেছে এল দ্য লাইন ইন্টিগ্রাল রো জে থিটাকে, for a given theta will have a set of projection beam, আর এই বিমের রেজাল্টটাই হলো উপরে তুমি দেখো, কমপ্লিট প্রজেকশন জি রো থিটাকে, ওকে, ফর এ ফিক্সড অ্যাঙ্গেল। তার মানে যদি একটা অ্যাঙ্গেল আমি থিটাকে ফিক্সড করে দেই, তাহলে প্রত্যেকটা লাইনের জন্যই, প্যারালাল লাইনের জন্য একটা প্রজেকশন ভ্যালু আসবে। সেই প্রজেকশনটা ভ্যালু দেখো বাঁকাতেরা করে দিয়েছি, অর্থাৎ এটা ডিপেন্ড করে রাস্তার পথে প্রজেকশনের, অ্যালং দি প্রজেকশন কি কি জিনিস আছে, ওখানে যে ম্যাটেরিয়াল গুলো আছে তার ক্যারেক্টারিস্টিক্স এর উপর নির্ভর করবে ওই প্রজেকশন ভ্যালুটা। যদি একদম ইউনিফর্ম হতো তাহলে ইউনিফর্ম লাইন আসতো। এই জন্য দিয়ে দিছে যে একটা অবজেক্ট ভিতরে আছে, অবজেক্টের অনুসারে যে পাথ ইন্টিগ্রেট করেছে সেই পাথে তুমি দেখতে পাবা যে যেই পাথটাতে কোনো অবজেক্ট নাই সেটা স্ট্রেট ভ্যালুটা 0 দিয়েছে, জি হচ্ছে প্রজেকশন ডাটা ভ্যালু, ঠিক আছে? আবার যে রাস্তায় অবজেক্টটা বেশি পুরোটা পেয়েছে সেইখানে ভ্যালুটা ম্যাক্সিমাম, ঠিক আছে? আর ওটার এক্সাক্ট ইকুয়েশন কি হবে সেটা ওই যে আমরা বই থেকে দিয়েছি,
এটা হলে প্রথমে আগে বুঝতে হবে, না বুঝলে আর কিছুই বোঝা যাবে না। কেমন? তাহলে আমরা রেডন ট্রান্সফর্মটা ইউজ করছি। আগে ছিল ওয়ান ডাইমেনশনাল রেডন ট্রান্সফর্ম, সেই প্রিন্সিপালটাই আমরা এখন ইউজ করছি টু ডাইমেনশনাল অবজেক্টের ক্ষেত্রে, যেটা ইকুয়েশন তুমি দেখতে পাচ্ছ 5, 11, 2। ঠিক আছে? তারপরে ওইটার আমরা যদি সব অ্যাঙ্গেল ইউজ করি তাহলে 5, 1, 3, 3 পাওয়া গেল। তাহলে এটাই হলো আমাদের একটা XY প্লেনের কমপ্লিট রেডন ট্রান্সফর্ম। ওকে, তাহলে ইকুয়েশনটা আমরা দিলাম। তারপরের পৃষ্ঠায় যাও, ওইখানে পরের পৃষ্ঠায় দেখো একটা লেখা আছে ডিসক্রিট কেস। হ্যাঁ, এটা হচ্ছে রিয়ালিটি, কারণ ওটা থিওরিটিক্যাল ভ্যালু। আসলে তো আমরা বাস্তবে যে ডাটা পাবো সেটা ইন্টিগ্রেশন না, সেটা সামেশন অফ দি ভ্যালু। ওই জিনিসটা সামেশন দিয়েছে আর কি। ঠিক আছে, যেটা ইন্টিগ্রেশন ছিল মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি, আসলে তার মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি না, ফ্রম ওয়ান পয়েন্ট টু দি আদার নাম্বার অফ তোমার প্রজেকশন অ্যাঙ্গেলস। ওকে, তাহলে এটা হচ্ছে আমার ডিসক্রিটের জন্য কি হবে। একইভাবে একটা ছবি দিয়েছে, ওইটা হয়তো আমরা আর ইন্টারেস্টেড না। যে রেডন ট্রান্সফর্ম যদি একটা অবজেক্ট সার্কুলার হয়, ওতে আমাদের ইন্টারেস্ট না, সার্কুলার হলো না হলো, বেসিক থিওরি নিয়ে আমরা শেষ করে দিলাম। দিস ইজ হাউ রেডন ট্রান্সফর্ম ক্যান বি ইউজড টু ফাইন্ড এ ট্রান্সফরমেশন অফ অর ইকুইভ্যালেন্ট টু ফোরিয়ার ট্রান্সফরমেশন। এরপরে বোধহয় আমরা কোনটা দিয়েছি, ফোরিয়ার স্লাইস থিওরেম। ওকে, এরপরের পৃষ্ঠাতে যাও, আগে ছবিটা দেখলে বুঝবা। গুড, এইখানে তুমি ছবি তাকিয়ে দেখো। এটা না হলে ওই ফোরিয়ার স্লাইস থিওরেমটা কনসেপ্ট একদমই আসবে না। এখানে তুমি ডান দিকের ছবি তাকিয়ে দেখো, একদম আগের মতো বাম দিকের যে ছবিটা, এটা কিন্তু একদম ফোরিয়ার ট্রান্সফরমেশন মতো না? খেয়াল করো বাম দিকের ছবিটা। ওকে, তাহলে এখানে আমরা কি করছি, যদি আমরা রেডন ট্রান্সফর্মটা করি তাহলে আমরা বিভিন্ন ফর গিভেন অ্যাঙ্গেল থিটা, এখানে একটা ফিক্সড অ্যাঙ্গেলে দেখিয়েছে, অ্যাঙ্গেল থিটাতে আমরা রেডন ট্রান্সফর্ম করলাম অ্যালং দি লাইন অফ দি এক্সট্রিট বিম। তাহলে তার জন্য আমরা তার একটা প্রজেকশন ভ্যালু পেলাম বিভিন্ন পয়েন্টের জন্য, অর্থাৎ বিভিন্ন বিমের জন্য পেয়ে গেলাম। ঠিক আছে, এটা আমাদের কি হচ্ছে, এটা ওয়ান ডাইমেনশনাল করলাম। এখন এটাই যদি আমি একটা টু ডাইমেনশনাল ফোরিয়ার স্পেসের মধ্যে দিই, যেটা ডান দিকে আছে, ওইখানে খেয়াল করো যে যে লাইনটা ড্র করেছে ইউভি স্পেসে, সে লাইনটা গিয়েছে অ্যাঙ্গেল থিটা উইথ ইউ। তাহলে এখানে এক্স কে এক্স অ্যাক্সিস কে আমি ক্লাস নিচ্ছি, আমি এক্স অ্যাক্সিস কে করসপন্ড করে ইউ, ওয়াই অ্যাক্সিস কে করসপন্ড করে ভি। তাহলে আমার এক্স ওয়াই কোঅর্ডিনেটে যেটা ছিল এক্স ইউ, এটা আমাদের ফোরিয়ার স্পেসে যে হয়ে গেল ইউভি স্পেস। ঠিক আছে, বই যেভাবে লিখেছে সেভাবে ফোরিয়ার ট্রান্সফর্ম। তাহলে খেয়াল করো এই থিটা অ্যাঙ্গেলের জন্য যে প্রজেকশন ভ্যালুগুলো পেলাম, সেই প্রজেকশন ভ্যালুগুলো আসলে হবে ফোরিয়ার ট্রান্সফর্ম যে স্পেস আছে ওইখানে আমরা অ্যাঙ্গেল, একই অ্যাঙ্গেল থিটা নিয়ে যদি একটা লাইন ড্র করি, এই ভ্যালুটাই ওই ভ্যালু সমান হবে। এটাই হচ্ছে ফোরিয়ার স্লাইস থিওরেম। ওকে, তার মানে আমরা একটা এক্স ওয়াই কোঅর্ডিনেটের অ্যালং দি লাইন অফ ইন্টিগ্রেশনে যদি আমরা প্রজেকশন ভ্যালুগুলো বের করি, ওই প্রজেকশন ভ্যালুটা যদি আমরা ফোরিয়ার স্পেসে যাই, সেই ভ্যালুটা এক্স্যাক্টলি আসলে একই অ্যাঙ্গেল বরাবর একটা লাইন তৈরি হয়। এবার তাহলে চিন্তা করো, আমরা সব অ্যাঙ্গেলের যদি ফোরিয়ার প্রজেকশনটা নেই, সরি রেডন ট্রান্সফর্মটা নেই, সেটা যদি আবার ফোরিয়ার স্পেসে আমরা ফিল করতে থাকি, তাহলে কি হয়ে যাবে, ফোরিয়ার স্পেস পুরোটা ফিল্ড হয়ে যাবে ফর অল অ্যাঙ্গেলস। ওকে, এটার নামই হচ্ছে ফোরিয়ার স্লাইস থিওরেম। ম্যাথামেটিক্সটা আমরা আগের পৃষ্ঠায় দেখবো, তো এখানে আমরা বুঝিয়ে দিলাম। তাহলে আমরা একটা অবজেক্টের যদি লাইন ইন্টিগ্রেশন নেই ফ্রম অল ডিফারেন্ট অ্যাঙ্গেলস, দিস ইজ ভেরি ইকুইভ্যালেন্ট টু এ টু ডাইমেনশনাল
ফোরিয়ার ট্রান্সফর্ম স্পেসে ওই প্রত্যেক অ্যাঙ্গেলের জন্য যে ওয়ান ডাইমেনশনাল ফোরিয়ার ট্রান্সফর্ম করব সেটা সমান একই হবে। ঠিক আছে? একটু জটিল, চিন্তা করলে পেরে যাবো, প্রথম দিনে হয়তো হবে না। তাহলে আমরা ওই টু ডাইমেনশনাল ফোরিয়ার স্পেসটা ফিল আপ করতে পারি ফ্রম দি ওয়ান ডাইমেনশনাল ফোরিয়ার ট্রান্সফর্ম। সেই ট্রান্সফর্মের ভ্যালুগুলো কোত্থেকে আসবে? ওই প্রজেকশন অ্যাঙ্গেল থেকে আসবে। তার মানে ওই প্রজেকশনের যে ভ্যালু তার যদি ফোরিয়ার ট্রান্সফর্ম করি, তাহলে যে ভ্যালুগুলো হবে সেটা টু ডাইমেনশনাল ফোরিয়ার ট্রান্সফর্মের ওই অ্যাঙ্গেল থিটা বরাবর লাইন বরাবর হবে। অতএব আমরা যদি সব অ্যাঙ্গেলের প্রজেকশন নেই এবং তাদের প্রত্যেক অ্যাঙ্গেলে একটা ফোরিয়ার ট্রান্সফর্ম, ওয়ান ডাইমেনশনাল ফোরিয়ার ট্রান্সফর্ম অ্যাপ্লাই করি, তাহলে টু ডাইমেনশনাল স্পেসে প্রত্যেক লাইন বরাবর ফিল্ড হয়ে যাবে। অর্থাৎ পুরো জিনিসটার ইকুইভ্যালেন্ট টু ডাইমেনশনাল ফোরিয়ার ট্রান্সফর্ম আমরা পেয়ে গেলাম। এটাই ফোরিয়ার স্লাইস থিওরেম। এই থিওরেমটাই ব্যবহার করে পরবর্তীতে সিটি স্ক্যানের ইমেজ তৈরি করা হচ্ছে। তার মানে আসলে তুমি যদি চিন্তা করে দেখো কনসেপ্টটা কি হয়ে গেল। আমরা যে এক্স-রে বিমটা নিয়ে ডিটেক্টরে পাই, তাই না? তাহলে ডিটেক্টরিতে আসলে রেডন ট্রান্সফর্ম প্রজেকশন, তাহলে ওই ডাটার যদি আমরা ফোরিয়ার ট্রান্সফর্ম করি ডিফারেন্ট অ্যাঙ্গেলের জন্য, তাহলে সেটা আমার অবজেক্টের টু ডাইমেনশনাল ফোরিয়ার স্পেসের মধ্যে পড়ে গেল। ওকে, তাহলে ওই টু ডাইমেনশনাল ফোরিয়ার ট্রান্সফর্ম থেকে যদি আমরা ফিল্টার এবং ব্যাক প্রজেকশন করতে পারি, তাহলে আসল ইমেজটা আমরা পেয়ে যাব। এটাই হচ্ছে মূল প্রিন্সিপল ফর রিকনস্ট্রাকশন অফ ইমেজেস ফর এ প্যারালাল বিম। পরে আমরা একটু দেখবো এটা করে ফিল্টার ব্যাক প্রজেকশন অ্যালগরিদম বলে। অর্থাৎ প্রথমে আমরা প্রজেকশন ডাটা পাই, পেয়ে তার ফোরিয়ার ট্রান্সফর্ম ওয়ান ডাইমেনশনাল ফোরিয়ার ট্রান্সফর্ম করি, ওয়ান ডাইমেনশনাল ফোরিয়ার ট্রান্সফর্ম করে টু ডাইমেনশনাল স্পেস ফিল আপ করি, তারপরে ওকে আগে ফিল্টার করি, ওই 2D স্পেসে ফিল্টার করে ফেলি, ফিল্টার করে ব্যাক প্রজেক্ট করি। ব্যাক প্রজেক্ট মানে ওই একই ডাটা অ্যালং দি লাইন বরাবর প্রজেক্ট করি। অর্থাৎ আমরা নেক্সট ক্লাসে যেদিন টেলিমেডিসিন করবো ওদিন ব্যাক প্রজেকশন একটু বুঝিয়ে দিব। ব্যাক প্রজেকশন করলে অ্যাভারেজ করলে দেখা যায় যে আসলে ওই আগে জিনিসটাই প্রায় চলে আসে। এটাই হচ্ছে প্রিন্সিপাল। তো এখানে আর আমি দেখলাম যে আর ডিটেলস এখানে মানে সবার পক্ষে এটা বোঝা মুশকিল। যখন পরীক্ষার সময় আসলে বই থেকে আমরা ফটোকপি করে নিয়ে বা আমিও হাতে লিখে নিলাম, আর দুই এক এক বই এক এক ভাবে লিখেছে, তো তাহলে ওইটা দেখে তোমরা একটু কিছুটা বুঝতে পারলা, আর কিছুটা মুখস্থ তো করতে হয় পরীক্ষার জন্য। ঠিক আছে, এই জন্য রিকনস্ট্রাকশন অ্যালগরিদমটা এখানে আমরা দিলাম না। তারপর একটা তোমার কমপ্লিট স্ট্রাকচারটা কিভাবে করতে, যেটা ওইরকম বললাম যে আসলে আমরা ইমেজ লাইন বরাবর ফর অল প্রজেকশন অ্যাঙ্গেলের ডাটা কালেক্ট করি ইন দ্য ডিটেক্টর। এই ডাটাটাকে আমরা ফোরিয়ার ট্রান্সফর্ম করি ফর অল প্রজেকশন অ্যাঙ্গেলস। তারপরে সেটা ফোরিয়ার ট্রান্সফর্ম করে 2D ফিল আপ করি, ফিল আপ করে একটা ওখানে আবার আমরা ফিল্টার করি, যাতে বিভিন্ন রকম ফিল্টারিং আছে, করে ওটা করি। তারপরে আমরা যে ওইটাকে আবার আমরা ব্যাক প্রজেক্ট করি, ব্যাক প্রজেক্ট করলে সব অ্যাঙ্গেল থেকে ব্যাক প্রজেক্ট করে সাম করলে মোটামুটি অরিজিনাল ইমেজটা কি ছিল সেটা আমরা পেয়ে যাই। এখন তোমার হয়তো প্রশ্ন জাগতে পারে, ইমেজটা আমি আগেই দেখছি, তো আমরা তো ইমেজ দেখেছি বলে বলতে পারছি, আমার সিস্টেম কি জানে? সিস্টেম কিছুই জানে না। সিস্টেম শুধু জানে আমি এই পরিমাণ এক্স-রে দিলাম এক্স-রে টিউব থেকে, ঠিক আছে, ওই পাশে আমরা ডিটেক্টরে ডাটা পেলাম, আর কিছু তো জানি না ভিতরে কি আছে। ঠিক আছে না? এই জন্য এখানে দেখে মনে হতে পারে ব্যাক প্রজেক্ট দরকার কি, এমনিতে আমি দেখতে পাচ্ছি যে ভিতরে এই আছে, তো আবার ব্যাক প্রজেক্ট করবেন কেন, কি দরকারটা, বা 2D ফিল্টার বা 2D ট্রান্সফর্মের দরকার কি, ফোরিয়ার ট্রান্সফর্মের দরকার কি। এখানে চিন্তা করতে হবে যে আমার সিটি স্ক্যানে আমরা কি দিচ্ছি, এক্স-রেটা দিচ্ছি ফ্রম ডিফারেন্ট অ্যাঙ্গেল, এবং প্রত্যেক প্রজেকশনের জন্য তার ডাটা আমরা ডিটেক্টরের মাধ্যমে কালেক্ট করছি বা পাচ্ছি, অল সেটস অফ ডাটা। তাহলে আমার কাছে কি আছে? আসলে বিভিন্ন প্রজেকশনের ডাটা আছে, আর কিছু নাই। তো ভিতরে কি আছে না আছে আর কিচ্ছু আমরা জানি না, শুধু বিভিন্ন প্রজেকশনের জন্য তার ডাটা আছে। তাহলে এখান থেকে আমি ভিতরে কিভাবে বের করবো, সেটাই তো প্রবলেম, সেটাই তো সলিউশন করতে হবে। সেখানে আমরা বলছি যে ওকে, তাহলে এই থিওরেম অনুসারে বের করা যাচ্ছে।
এই থিওরেম বললো যে তাহলে ওই প্রজেকশন ভ্যালু ডাটা যেগুলো পেয়েছেন ওর ওয়ান ডাইমেনশনাল ফোরিয়ার ট্রান্সফর্ম করে প্রত্যেক প্রজেকশনের জন্য। তাহলে যে অ্যাঙ্গেলের জন্য ডাটা পেয়েছেন ওই অ্যাঙ্গেল বরাবর ফোরিয়ার স্পেসে ওই ফোরিয়ার ট্রান্সফর্ম ভ্যালুটা বসিয়ে দেন। এটা এখানে একটা লাইন দিয়ে দেখাচ্ছে, অবশ্যই লাইন তো হবেই, কারণ তোমার প্রজেকশন ডাটা তো একটা লাইন হিসাবে চিন্তা করতে পারো, বিভিন্ন পয়েন্ট, বিভিন্ন ভেরিয়াস পয়েন্টস অন এ সিঙ্গেল লাইন। তাহলে আমরা সব প্রজেকশন অ্যাঙ্গেলের যদি ডাটা নিই তাহলে আমার 2D ফিল আপ হয়ে গেল ফোরিয়ার স্পেস। তাহলে এইটার যদি আমরা এখন ইনভার্স ফোরিয়ার ট্রান্সফর্ম করি, ফোরিয়ার ট্রান্সফর্ম কি বলে? তুমি যে জিনিস থেকে ফোরিয়ার ট্রান্সফর্ম করছো ওটা ইনভার্স ফোরিয়ার ট্রান্সফর্ম করলে ভিতরে জিনিস আগের জিনিস ফিরে পাওয়া যাবে। তাহলে এবার 2 ডাইমেনশনাল ফোরিয়ার ট্রান্সফর্মটাকে যে আমরা ইনভার্স ফোরিয়ার ট্রান্সফর্ম করি তাহলে অবজেক্টের ভিতরে জিনিসটা পাওয়া যাবে। সেটাই তো আমাদের লক্ষ্য, যে ওই ভিতরে কি ছিল, এক্সরেটা কার মধ্যে দিয়ে পাস করলো, সেখানে কি কি জিনিস, মানে কি কি কম্পোনেন্ট বলবো না, বিভিন্ন পয়েন্টে কি কি তোমার অবজেক্ট বা পার্টিকেল বা মেটেরিয়ালস আছে। ঠিক আছে, আর এটার উপর এই কাজটার উপর কাজ করে 1939 না ভুলে গেলাম কোন সনে জানে নোবেল পুরস্কার পেয়েছিল, পেয়েছিল 1979-তে, বেশি দিন আগের কথা। দুইটা গ্রুপ, লন্ডনের একটা গ্রুপ আর একটা আমি জানি একটা ইয়েতে স্কটল্যান্ডের একটা গ্রুপ ছিল আর লন্ডনের একটা গ্রুপ, দুজনেই আলাদা আলাদাভাবে তৈরি করেছিল। ওকে, কম্যাক অ্যান্ড হ্যান্সফিল্ড বলে, একজন ভদ্রলোকের নাম কমেন আর একজন নাম ছিল হ্যান্সফিল্ড, তার মানে কলিগরা। এই জন্য ওরা 1979 সালে নোবেল প্রাইজটা পায় ইন মেডিসিন। যদি এটা মেডিসিনের কাজ না, এটা ছিল ইঞ্জিনিয়ারিং এর কাজ, যেহেতু এটা মেডিসিনের সবচেয়ে বড় একটা আবিষ্কারের মধ্যে তখনকার দিনে, যে আমি ভিতরে কিছু না জেনেই বাইরের থেকে তুমি চিন্তা করে দেখো, একটা মানুষের চারিদিকে একটা যন্ত্র বসাইলাম, বসায় ডাটা কালেক্ট করে ইমেজ তৈরি করে আমি ভিতরের প্রত্যেকটা জিনিসের অবস্থান বুঝতে পারছি যে কি হয়েছে। এটাই তো মেডিসিনের মানে ডায়াগনোসিস এবং ট্রিটমেন্টে বিরাট অবদান রেখেছে, এখনো রেখে চলছে সিটি স্ক্যান। সেজন্য ওনাদেরকে ইঞ্জিনিয়ারিং এর যেহেতু কোনো নোবেল প্রাইজ নাই, তাই না, যেমন আছে ফিজিক্সে আছে, কেমিস্ট্রি আছে, তাই না, সাহিত্যে আছে, শান্তিতে আছে, মেডিসিনে আছে, যেন আমাদেরকে মেডিসিনে দিচ্ছে, কারণ দিস অ্যাপ্লিকেশন ইজ মেডিসিন। ফিজিক্সের লোকেরা হয়তো আপত্তি জানাইছে যে না, এটা তো ইঞ্জিনিয়ারিং, এটা ফিজিক্স না, আমাদের ফিজিক্সের নোবেল প্রাইজ আমাদের দেন, সেই জন্য ওরা হয়তো মেডিসিনে চলে গেছে। আর মেডিসিনের ডাক্তাররা মনে করছে বাবা এটাই তো আমাদের বিরাট কাজে লেগে গেল, সাংঘাতিক রকম উপকার হলো মানুষের। ওকে, তাহলে টেনশন করো না, এটা অবশ্যই আমি শিওর যে একবার দুইবারে বোঝা যাবে না। মোটামুটি তো আমাদের একটু আইডিয়া হলো, তাই না, কি বলো? জি স্যার। মোটামুটি আইডিয়া হয়েছে, তুমি আরেকবার বা তুমি আর দুই একবার এটা দেখবা, এগুলো আমি পাঠিয়েছি। হ্যাঁ, তাহলে আইডিয়াটা আর একটু ক্লিয়ার হলো। ইকুয়েশন গুলো মোটামুটি ওখানে আছে, একই রকম ইকুয়েশন অন্য বইয়ের মধ্যে আছে, কম আর বেশি, এগুলো একটু দেখবা, বোঝার চেষ্টা করবা, যে লাইন ইন্টিগ্রাল যেটাকে র্যাডন ট্রান্সফর্ম বলে, তারপরে ফুরিয়ার ট্রান্সফর্ম তো আমরা জানি, তাহলে 1 ডাইমেনশনাল থেকে 2 ডাইমেনশনাল, 2 ডাইমেনশনাল ফুরিয়ার ট্রান্সফর্ম, 2 ডাইমেনশনাল ফুরিয়ার স্পেস, এরপরে হচ্ছে ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম করা হয়। ইনভার্স করার আগে করে ফিল্টার করা যায়, এটা হচ্ছে কমন সেন্স, কিন্তু দেখা গেছে যে আগেও ফিল্টার করে পরে ব্যাক প্রজেকশন করলে ফলাফল একই, সেজন্য আগেই ফিল্টার করে ফেলে। 2 ডাইমেনশনাল স্পেসে যে আগে ফিল্টারিং করে করে তারপরে ব্যাক প্রজেকশন করে ইমেজ তৈরি করে। এখানে কিছু মুখস্থ করতে হবে, সমস্যা নেই, আমরা পরীক্ষার যখন সময় হবে তখন আমরা বই দিয়ে দিব, বই পড়াটা যে যত পেজ পারো কপি করে নিলা, তারপর একটু সিস্টেমেটিক ভাবে হয়তো শর্টকাট করে সেভাবে লিখে তৈরি করতে পারলো পরীক্ষার জন্য। কিন্তু এখন তো মোটামুটি আমরা বুঝতে পেরেছি, মোটামুটি ইকুয়েশন গুলো দিয়ে দিলাম, মোটামুটি ছবিগুলো দিয়ে দিলাম, আমাদের আইডিয়াটা মোটামুটি হলো যে সিটি স্ক্যানে আমরা একটা ক্রস সেকশন ইমেজের অবজেক্ট ইমেজ ইন্টারনাল কনস্ট্রাকশন বা গঠন আমরা বের করি বা বের করা যায়। সেখানে এক্স-রে অ্যাজ এ এনার্জি হিসেবে ইউজ করা হয়, একদিক থেকে এক্স-রে পাঠানো হয়, অন্য পাশ থেকে এক্স-রে ডিটেক্টর দিয়ে সেই এনার্জিটা ডিটেক্ট করা হয়, ইন্টেন্সিটিটা ডিটেক্ট করা হয়। এই ইন্টেন্সিটি নির্ভর করে ওই পাথ বরাবর কতটা অ্যাবজর্পশন হয়েছে। তাহলে 2ডির বেলায় আমরা রেডন ট্রান্সফর্ম, এটাই হচ্ছে রেডন ট্রান্সফর্ম, যে আমরা একটা লাইন বরাবর যদি ইন্টিগ্রাল করি প্যারালাল বিমের ক্ষেত্রে, তাহলে ওই
রাস্তায় যতটা অ্যাবজর্পশন হচ্ছে, দিস ইজ ইকুইভ্যালেন্ট টু দি রেডন ট্রান্সফর্ম এট দি এন্ড অফ দিস ইন্টিগ্রাল। তাহলে এই প্রিন্সিপালটা আমরা সিটি স্ক্যানে ব্যবহার করেছি ইউজিং ফোরিয়ার স্লাইস থিওরেম। ফোরিয়ার স্লাইস থিওরেম বললো যে প্যারালাল বিম যদি হয় কোনো একটা অ্যাঙ্গেলের জন্য, সেই অ্যাঙ্গেলের সবগুলো প্যারালাল বিমে যদি আপনি লাইন ইন্টিগ্রাল করেন, তাহলে যে তারপরে তোমার কি বলা যায়, এই যে আমরা ডেটাটা পেলাম, এটার ওয়ান ডাইমেনশনাল ফোরিয়ার ট্রান্সফর্ম করলে পুরো অবজেক্টের, আমরা যদি এভাবে চিন্তা করি যে অবজেক্টটা আমাদের আছে, যার আমরা ইমেজ বানাতে চাই, তার ফোরিয়ার ট্রান্সফর্ম যদি আমরা কোনোভাবে করতে পারতাম, তাহলে ফোরিয়ার স্পেসে করলে যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুই আমরা এই ডাটা থেকে পাচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা সব অ্যাঙ্গেলের যদি ওয়ান ডাইমেনশনাল ফোরিয়ার ট্রান্সফর্ম করে টু ডাইমেনশনাল নিয়ে যাই, তাহলে ওর ফোরিয়ার ইনভার্স ফোরিয়ার ট্রান্সফর্ম করলে তো ইমেজটা পেয়ে যাচ্ছে। এই জায়গাটা হচ্ছে আসল কনসেপ্টটা। আর এটা ফোরিয়ার স্লাইস থিওরেম এটা প্রমাণ করতে পেরেছে বলে এটা তখনকার তো ওনারা চিন্তা করতে পারছেন যে ওকে, তাহলে আমি টু ডাইমেনশনাল স্পেসে যে অবজেক্টটাকে আমি ইমেজ বানাতে যাচ্ছি, তার ফোরিয়ার ট্রান্সফর্ম, টু ডাইমেনশনাল ফোরিয়ার ট্রান্সফর্ম হচ্ছে ওই ওয়ান ডাইমেনশনাল প্রজেকশনের ইকুইভ্যালেন্স। তাহলে আমরা সেই ইকুইভ্যালেন্স ডাটাটা যেহেতু পেয়ে গেছি, তাহলে ফোরিয়ার ট্রান্সফর্ম করে টু ডাইমেনশনাল স্পেসে নেই, ওইখান থেকে যদি আমরা ইনভার্স ফোরিয়ার ট্রান্সফর্ম করে ফেলি, তাহলে আমরা অরিজিনাল ইমেজটা পেয়ে যাব। ঠিক আছে, প্রশ্ন থাকলে একটু জিজ্ঞেস করতে পারো। স্যার এখানে মানে সিটি স্ক্যান তো স্যার আমরা এক্স রে এর মতোই প্রজেকশন করতেছি, এক্সরে জাস্ট এক্সরে রোটেট করতেছি। এক্সরে হ্যাঁ, রোটেট করতেছি একটা 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 ক্রস সেকশন। ওইটা ছিল প্রজেকশন, যে একটা ধরো তুমি যদি তারা এক্সরে করেছো, তুমি দাঁড়াইলা, তোমার পুরো বডির একটা প্রজেকশন, থ্রি ডাইমেনশনাল প্রজেকশন নিয়ে টু ডাইমেনশনাল একটা ফিল্মের মধ্যে ফেললো। এখানে কিন্তু তা না, তুমি যদি চিন্তা করো বডির একটা অংশ তুমি যদি হরিজেন্টালি কাট করো, ঠিক আছে, ধরো একটা মানুষ দাঁড়াইলে বা হরিজেন্টালি যদি কাট করো, একটা ক্রস সেকশন হলো না? এই ক্রস সেকশনের ইমেজটা সিটি স্ক্যান করে, তাহলে পুরো বডি কেমনে করে, তাহলে ক্রস সেকশন অ্যাড করতে থাকে। একটা ক্রস সেকশনের মধ্যে কিভাবে ইমেজ তৈরি হবে সেটাই আমরা এখানে এক্সপ্লেন করলাম। ওকে, তার মানে এখানে ক্রস সেকশনের চারিদিকে অ্যাক্সেস সোর্সটা ঘুরতে থাকে, প্রথম জেনারেশন যেটা ছিল, আর ওই প্যারালাল ডিটেক্টর দিয়ে ডিটেক্ট করতে থাকে। পরবর্তীতে দেখা গেল যে না, তাহলে আমি একটু যদি এক্সপান্ডেড হয়, তাহলে আমার তো নাম্বার অফ কম লাগে, এক্সপোজার কম লাগে। তারপর আরো বুদ্ধি বের হলো যে ওকে, তাই যদি হয় তাহলে আমি আরো ফ্যান বিমটা বড় করি না কেন, যাতে একবারেই পুরোটা কভার হয়। তাহলে একবারেই কভার হলো, এরপরে ওটা চারিদিকে নাম্বার অফ রোটেশন এখন কমে গেল। পরবর্তীতে চিন্তা করলো যেন এতেও তো কিছু এরর হয়, তাহলে আমরা ডিটেক্টরকে ঘোরাবো কেন, এই পুরোটা ধরেই ডিটেক্টর যদি বানিয়ে ফেলি যে সব ডিটেক্টর ইজ ফুললি রেডি। ওকে, এক্সপোজার দিলেই প্রত্যেক পয়েন্টে ডাটা একবারে কালেক্টেড হবে, তাহলে কালেকশনও খুব দ্রুত হবে, আর এক্সরের জন্য যে ক্ষতিকর এক্সপোজার সেটাও কম হলো। এক অ্যাঙ্গেল থেকে একবার দিলেই পেয়ে গেলাম, আরেক অ্যাঙ্গেলে একবার দিলে সব ডাটা কালেক্টেড হয়ে গেল পুরো প্রজেকশনের জন্য। তারপরেও তো সেখানেও কিন্তু ছিল ফোর্থ জেনারেশন, এটা যে সোর্সকে একটু ঘুরতে হতো, মুভ করতে হতো, মুভমেন্ট মেকানিক্যাল মুভমেন্ট হলে এরর বেশি হয়। তো ফিফথ জেনারেশনে এসে করা হয়েছে যেন ওই সোর্সও ঘোরাবো না, সোর্সের এক্সরে বিমটাকে ইলেকট্রোম্যাগনেটিক্যালি স্টিয়ার করব, তাহলে ইলেকট্রনিক্যালি স্টিয়ার করা অনেক এরর কম। ওকে, তাহলে আমার কমপ্লিট অটোমেটিক্যালি কোনো মুভমেন্ট নাই, কোনো মুভমেন্ট ছাড়াই আমরা একসাথে সব ডাটাগুলো প্রজেকশন পেয়ে গেলাম। তাহলে আমার অন্যান্য এরর হতে পারে, ডাটা কালেকশন এরর, তোমার র্যান্ডম এরর থাকতে পারে, নয়েজ আছে, বিম আছে, সেগুলোকে কারেকশন করার বিভিন্ন রকম ম্যাথমেটিক্যাল সলিউশন আছে। তাহলে আমার সোর্স আর ডিটেক্টরের ঘোরাঘুরি একদম ডান, ওটা আর নাই, ফিক্সড। ওকে, আর আমরা যদি থ্রি ডাইমেনশনাল ইমেজ তৈরি করতে চাই, তাহলে আমাদের একটার পর একটা স্লাইস তৈরি করতে হবে, যেটাকে এখন বলে হেলিক্যাল সিটি স্ক্যান। মানে একটা ইমেজ নিয়েই মুভ করে পরেরটাতে যায়, মুভ করে পরেরটাতে যায়, মুভ করে পরেরটাতে যায়, ওটা আসলে অবজেক্টটাকে মুভ করায়।
আমরা মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেলাম যে কিভাবে সে কাজ করে, বিভিন্ন জেনারেশন কি ইমপ্রুভমেন্ট হয়েছে। ডিটেলস না, অত ডিটেলস তো আর সম্ভব না আমাদের পক্ষে। তো আমরা আইডিয়াটা পেলাম, ইমপ্রুভমেন্ট গুলো স্টেজ ওয়াইজ পেলাম, এবং বেসিক প্রিন্সিপাল অফ কিভাবে ইমেজ তৈরি করতে হয় সেই ফোরিয়ার সাইজ থিওরেম সেটা জানলাম, এবং ফোরিয়ার সাইজ থেকে কিভাবে ফোরিয়ার ইনভার্স ফোরিয়ার ট্রান্সফর্ম করে ইমেজ তৈরি করা যায়। তো এগুলো একটু পড়তে হবে, দেখো একটু বেশ কঠিন ম্যাথামেটিক্স, তো একটু ডিফারেন্ট কনসেপ্ট, আর ডিফারেন্ট কনসেপ্ট কঠিন বলেই তো নোবেল পুরস্কার দিয়েছে, কি নাহলে কি এমনি নোবেল পুরস্কার দিত? জি স্যার। ওকে, আর কেউ প্রশ্ন করলে করতে পারো, তাহলে আমরা রোববার আবার একটা একটু রাখবো, এখন টেলিমেডিসিন একটু আলাপ করেই আমাদের মোটামুটি ফর্মাল ক্লাস শেষ। তাহলে আমাদের তো ক্লাস তো মোটামুটি আগে বোধহয় 11টা নিয়েছিলাম না, ওই যে ইন জি পার্সন, স্যার। আর এখনো বোধহয় 11-12টা হয়ে গেল না? জি স্যার। ঠিক আছে, এখন আমাদের যেটা মনে হলো কালকের সরকারি নির্দেশনা